নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, গত কয়েকটি পর্ব ধরে বিবাহ সম্পর্ক নিয়ে আমি বেশ কিছু কথা আপনাদের সামনে রাখছি। একটা বিশেষ সিরিজ আপনাদের জন্য প্রস্তুত করেছি। এই সিরিজের নাম দিয়েছি অথ বিবাহ কথা, আর আজকে তার তৃতীয় পর্ব। দর্শক বন্ধু, বিয়ে নিয়ে প্রচুর কথা আমার কাছে রয়েছে যা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। কারণ বিয়ে এমনই একটা জিনিস, বিবাহ সুখ এমনই একটা জিনিস যে প্রচুর মানুষের এটা ভাগ্যে জোটে না। ভাগ্যে জোটে তো স্থায়ী হয় না, বা স্থায়ী যদিও হয় এত বিষময় হয় তারা ভাবতে থাকেন এর থেকে বিয়ে না হওয়াই ভালো ছিল। পরিস্থিতি অত্যন্ত অসহ্য হয়ে ওঠে তাদের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে। আবার প্রচুর মানুষের ক্ষেত্রে তারা অত্যন্ত সুখী দাম্পত্য জীবনকে উপভোগ করেন, তাদের জীবন মাধুর্যময় হয়ে ওঠে, তারা অত্যন্ত সুখ ভোগ করেন। এই যে পুরো বিষয়টা বিয়েকে কেন্দ্র করে ঘটে থাকে, এই নিয়ে বেশ কিছু কথা আপনাদের সামনে রাখার প্রয়োজন, যাতে এই পুরো জিনিসটাকে আপনারা হৃদয়ঙ্গম করতে পারেন। দর্শক বন্ধু, বিয়ে এমনই এক বিষয়, বিয়ে মানে শুধু একটি পুরুষ বা একটি নারীর মধ্যে সংযোগ নয়, বিয়ে মানে একটি পরিবার ও আর একটি পরিবারের সঙ্গে সংযোগ। এখানে অনেক বিশাল, অনেক বড় একটা ভূমিকা রয়েছে। দুটি পরিবার এক জায়গাতে হন, একটি পুরুষ একটি নারী তাদের জীবনকে পূর্ণতার আস্বাদ দিতে পারেন এই বিবাহ সুখের দ্বারা। নতুন প্রজন্ম সৃষ্টি হয় এই বিবাহের দ্বারা। কিন্তু এই পুরো কাজটাতে, এই যে একটা এত বড় কাজ, এই এত বড় কাজ করার আগে প্রতিটি অভিভাবকের উচিত, প্রতিটি ম্যাচিওর্ড যুবক যুবতীর উচিত বিবাহ করার পূর্বে বিবাহ ভাব কি বলছে সেটাকে বুঝে নেওয়া। জটক বিচার করিয়ে বিবাহ দেওয়া অত্যন্ত উচিত কর্ম হবে। জটক বিচার করিয়ে বিবাহ করা অত্যন্ত উচিত কর্ম হবে। তবে হ্যাঁ, আমি জটক বিচারের কথা যখন বলছি, একটা সাবধান বাণী আপনাদের শুনিয়ে দেব। ওই কম্পিউটারে আপনি, ল্যাপটপে গিয়ে আপনি জ্যোতিষবাবুকে বললেন, জ্যোতিষ মহারাজ তিনি বললেন, জন্ম তারিখ জন্ম সময় নিলেন, আর দেখে বললেন 36-এর মধ্যে এত গুণ মিলে গেছে, বিয়ে দিয়ে দিন। এত সরলীকৃত ইনস্ট্যান্ট বিচারে আপনি একদম যাবেন না। বিশেষ করে আমার যারা দর্শক, এই অনুষ্ঠানের যারা দর্শক, তাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ রইল, যারা দীর্ঘদিন ধরে এই অনুষ্ঠান দেখছেন, তাদের কাছে আমার, সবার কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ রইল, এত সরলীকৃত বিচারের দিকে আপনারা যাবেন না আপনাদের সন্তান সন্ততির জন্য বা আপনাদের নিজেদের জন্য যাবেন না। আপনারা জ্যোতিষ ব্যক্তিত্বকে অনুরোধ করবেন, আমার ইনস্ট্যান্ট বিচার চাই না, আমি আপনাকে আপনার যা পারিশ্রমিক আমি নিশ্চিতভাবে তা দেব। আপনি যদি বেশি চান আমি বেশি দেব, কিন্তু আপনি আপনার গৃহে গিয়ে ভালো করে সময় নিয়ে দীর্ঘ সময় ভালো করে দেখে সবকটা প্যারামিটার, সবকটা ফ্যাক্টসকে ভালো করে দেখে তবে আপনি বিচার করবেন। এইটা আপনার পক্ষে মঙ্গলজনক হবে যদি এইভাবে উনি করে দেন। সময় দেবেন তাকে। চেম্বারে 15 জন 20 জন লোক বসে আছে আর আপনি দিচ্ছেন না ফাটাফাট, ঠিক আছে 18 পেয়ে গেছেন, 20 পেয়ে গেছেন, 22 পেয়ে গেছেন, আরে বাবা 32 হয়ে গেছে, আপনি যান বিয়ে করে ফেলেন। এই বিচারে যাবেন না। আপনি তাকে বলেন যে আপনি সময় দিচ্ছে, আপনি কি করে দেবেন, তিনি যদি করে দেন তাহলে সব থেকে ভালো, কিন্তু তার থেকে বিচার করাবেনই না। যদি ইনস্ট্যান্ট যাচ্ছেন বেকার, এটা অতি সরলীকৃত বিচার। এই বিচারের দ্বারা আপনি এতটুকু লাভবান হবেন না। জটক বিচার কি করে করবেন, কোন কোন ফ্যাক্টস দেখতে লাগে সেগুলো আমি সব বলবো, কারণ আমি জানি এই অনুষ্ঠান জ্যোতিষের ওপর বিশ্বাস রাখেন, জ্যোতিষ অনুরাগী, জ্যোতিষ প্র্যাকটিস করছেন, এইরকম জ্যোতিষ অনুরাগী বহু ছাত্রছাত্রী তারা এই অনুষ্ঠান দেখেন। আর আমার এইখান থেকে যে পয়েন্টসগুলো তাদেরকে দিই তাদের কাজে লাগে, আর আমার এটা কাজও। কারণ আপনারা যারা জ্যোতিষে বিশ্বাস করে, জ্যোতিষ অনুরাগী, জ্যোতিষের প্রতি আস্থা রেখে জ্যোতিষ শিখে চলেছেন, এই ধরনের অনুষ্ঠান আপনাদের সাহায্য করুক, এটা আমি মনে প্রাণে চাইব। কারণ আমি তো কোনো সেইভাবে আমার সময় হবে না, আমি কোনো স্কুল করব যেখানে বসে বসে শেখাবো, আমার কাছে এই সময় নেই। আমার নিজেরই পড়াশোনা শেষ হচ্ছে না, নিজেই এখন আমি পড়াশোনা করে চলেছি, আর আমার মনে হয় না এই জীবনে আমি
এই পড়াশোনা শেষ করতে পারবো, কারণ এটা এত বড় সাবজেক্ট। একটি জীবন জ্যোতিষের জ্ঞান প্রাপ্ত হওয়ার জন্য অত্যন্ত ক্ষুদ্র, তো শিখে চলেছি, যা পাচ্ছি আপনাদের সামনে শেয়ার করছি। যারা জ্যোতিষে অনুরাগী রয়েছেন, যে সমস্ত ছাত্রছাত্রীরা জ্যোতিষকে অভ্যাস করছেন, প্র্যাকটিস করছেন, এই পয়েন্টসগুলোকে লিখে রাখবেন, এ আপনাদের জীবনে কাজে লাগবে। তার দ্বারা আপনারা মানুষের জীবনে, আপনাদের কাছে যখন কেউ আসবেন, আপনাদের ক্লায়েন্ট জানতে আসবেন, তাদেরকে আপনারা এইভাবে যদি বিচার করেন, তাদের জীবন উপকৃত হবে। আর অন্তিমে জ্যোতিষশাস্ত্রে সঠিকভাবে মানুষের কাজে লাগবে। তো আজকে আমি আপনাদের সামনে যে কথা বলতে চলেছি, বিবাহকে কেন্দ্র করে দেখা যাচ্ছে প্রচুর মানুষের কি হয়, বিয়ে ভেঙে যায়। প্রচুর মানুষের দেখবেন বিয়ে ভেঙে যায়, আর তারপর তারা ডিভোর্স ফাইল করে, আর ডিভোর্স ফাইল করে আবার ডিভোর্স পেয়ে যায়, তারপর আবার তারা পুনর্বিবাহ করে, এরকম ঘটনা। আর এই জন্য দেখা যাচ্ছে আজকের দিনে পটাপট করে বিয়ে ভেঙে যাচ্ছে, আবার পুনর্বিবাহ। খবরের কাগজে দেখবেন যখন চোখ রাখা যায়, মাত্র 3 মাস বিবাহ হয়েছে, নামমাত্র বিবাহ, এইভাবে দেখবে সব থাকে না পাত্রপাত্রীর বিজ্ঞাপনে, 3 মাসের বিবাহ, বা নামমাত্র বিবাহ হয়েছে, ডিভোর্সি, এই যে শব্দটি বা দেওয়া থাকে, তাহলে বুঝে যাবেন যে কি পরিমাণ আজকের দিনে এইভাবে বিবাহ বিচ্ছেদ হচ্ছে। এই নিয়ে বেশ কিছু কথা আপনাদের সামনে বলবো, কিন্তু বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেছে, একটু সঙ্গে থাকুন, আমি এক্ষুনি ফিরে আসছি। ফিরে এলাম বিরতির পর। দর্শক বন্ধু, বিরতির যাওয়ার আগে বলছিলাম, প্রায় মুড়ি মুরগির মতন ডিভোর্স হচ্ছে বর্তমান যুগে। ডিভোর্স হওয়ার পর আবার পুনর্বিবাহ করছেন, হয়তো পুনর্বিবাহ করার পর কেউ সুখী থাকছেন, কেউ আবার হয়তো ডিভোর্সের কথা ভাবতে হচ্ছে, এরকম চলছে। কিন্তু এক পরিস্থিতি যে ডিভোর্স, আপনি বিবাহ করলেন, আপনার ডিভোর্স হলো, আপনি আবার পুনর্বিবাহ করলেন, এক স্থিতি। কিন্তু আর একটা ভয়ঙ্কর স্থিতি হচ্ছে যেখানে ডিভোর্সই হচ্ছে না, না তো ডিভোর্সের ফাইল শুট হচ্ছে, না কিচ্ছু হচ্ছে। স্বামী স্ত্রী একই, তারা আইনগতভাবে স্বামী স্ত্রী থাকছেন, আইনত স্বামী স্ত্রী, কিন্তু মেন্টালি বহু দূরে। না স্বামীর সাথে স্ত্রী রয়েছেন, না স্ত্রীর সাথে স্বামী রয়েছেন। স্ত্রী চলে গেছেন বাবার বাড়ি, স্বামী তার নিজের ঘরে। স্ত্রী হাজার বললেও স্বামী তাকে নিতে যাচ্ছেন না, বা স্বামী হাজার বললেও স্ত্রী ফিরে আসছেন না, বা হয়তো ফিরে আসলেও 1-2 দিন থাকেন, আবার চলে যান। কিছুতেই যথাযথ দাম্পত্য সুখকে তারা ভোগ করছেন না, অথচ তারা আইন মোতাবেক বিবাহিত স্বামী স্ত্রী। এই যে এক স্থিতি, স্বামী চাইছেন স্ত্রী ডিভোর্স ফাইল শুট করুন, স্ত্রী চাইছেন স্বামী ডিভোর্স ফাইল শুট করুন, কেউ করছেন না। ডিভোর্সের কথা উঠলেই বলছে, না না না, ডিভোর্স দেবো না, অথচ একসঙ্গেও থাকবো না। বহু ফ্যামিলিতে দর্শক বন্ধু এই ধরনের বিড়ম্বনা বহু ফ্যামিলিতে ভোগ করতে হচ্ছে। আর যে ফ্যামিলিতে ভোগ করতে হচ্ছে, সেই ফ্যামিলির যারা গুরুজনরা রয়েছেন, অভিভাবকরা রয়েছেন, তারা বড় মনোকষ্টে রয়েছেন। তারা চান তাদের পুত্র সন্তান, তাদের কন্যা সন্তান সুখে থাকুক, তারা দেখতে চান তাদের শেষ বয়সে যে তাদের সন্তানরা সুখে ঘর করছে। কিন্তু তারা যখন দেখেন এইভাবে তাদের সন্তানদের ঘর ভেঙে গেছে, তারা বিমর্ষ হয়ে ঘুরে বেড়াচ্ছেন, এটা তারা সহ্য করতে পারেন না। বহু ফ্যামিলিতে এই ধরনের মনোকষ্ট বহু অভিভাবক অভিভাবিকাকে ভুগতে হচ্ছে। দর্শক বন্ধু, কেন এমন হয়? এর উত্তর রয়েছে আপনার হরোস্কোপে। যদি হরোস্কোপকে অবজারভেশনস করা যায়, কুণ্ডলী দেখা যায়, তাহলে এখান থেকে এর উত্তর আমরা পেয়ে যেতে পারি। যদি এই ধরনের গ্রহস্থিতি থাকে, সঙ্গে সঙ্গে তার প্রতিকার করা উচিত, উপযুক্ত গ্রহ প্রতিকার করা উচিত, নাহলে এই ধরনের স্থিতির সম্মুখীন হতে হবে। দর্শক বন্ধু, যদি কোনো ব্যক্তির সপ্তমপতি দ্বাদশপতি যদি একসঙ্গে দশমভাবে এসে অবস্থান করে, আর দশম ভাব যদি চর রাশি হয়, তাহলে এই পরিস্থিতি সেই ব্যক্তিকে নিশ্চিত ভোগ করতে হবে, তিনি পুরুষই হন বা মহিলাই হন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জ্যোতিষীয় সূত্র আপনাদের সামনে রাখছি। আমার সারা জীবনের অধ্যয়ন দ্বারা এই সমস্ত সূত্রগুলো কালেক্ট করেছি। আমার যে সমস্ত জ্যোতিষ অনুরাগী ছাত্রছাত্রীরা যারা এই অনুষ্ঠান দেখছেন, ভালোবাসেন, তাদের জন্য বলছি, আর আপনাদের জন্য তো বটেই। সপ্তমপতি দ্বাদশপতি যদি একসঙ্গে দশমভাবে এসে অবস্থান করে, আর দশম ভাব যদি চর রাশি হয়, তাহলে এই পরিস্থিতি যে কথা বললাম, যে না স্বামী ডিভোর্স দেবে, না স্ত্রী ডিভোর্স দেবে, মেন্টালি বহু দূরে, ফিজিক্যালি বহু দূরে, অথচ তারা লিগালি স্বামী স্ত্রী, এই যে ঝুলে থাকা ভোগ করতে হবে।
যদি ষষ্ঠপতি অষ্টমপতি চতুর্থ ভাবে থাকে, ষষ্ঠপতি অষ্টমপতি চতুর্থ ভাবে থাকে, আর চতুর্থ ভাব যদি চর রাশি হয় তাহলেও এই ধরনের সমস্যা তাকে ভোগ করতে হবে। আর যদি এই যে স্থিতি, যদি ষষ্ঠপতি আর অষ্টমপতি চতুর্থ ভাবে আর চতুর্থ ভাব চর রাশি, আর এই ক্ষেত্রে যদি মঙ্গল আর বুধ চতুর্থ ভাবে বিরাজ করে, তাহলে দর্শক বন্ধু 100% এই অবস্থা ভোগ করতে হবে। আগেরটা হয়তো 90% 80% চান্স আছে, এক্ষেত্রে 100%। তাই এটাকে আমি আরও একবার আপনাদের সামনে রাখছি। ষষ্ঠপতি অষ্টমপতি চতুর্থ ভাবে আর চতুর্থ ভাব চর রাশি, আর মঙ্গল আর বুধ ওই চতুর্থ ভাবে বিরাজ করছে। এই যে গ্রহ কম্বিনেশন 100% এই স্থিতি ভোগ করতে হবে, না হবে ডিভোর্স, না কেউ ডিভোর্স ফাইল করবেন সবাই, অথচ বিয়েও ভাঙবে না, অথচ বিয়েটাকে ভোগও করবেন না। স্বামী আর স্ত্রীর মধ্যে মেন্টাল দূরত্ব, ফিজিক্যাল দূরত্ব ভোগ চলে বয়ে যেতে থাকবে, একসঙ্গে থাকবেন না। এই যে ঝুলে থাকা, এই যে বিবাহে অপূর্ণতা, এই অপূর্ণতা ভোগ করতে হবে এই গ্রহস্থিতির দ্বারা। আর একটা অবজারভেশনস বলছি, সপ্তমপতি শুক্র, দ্বাদশপতি বৃহস্পতি, সপ্তমপতি শুক্র আর দ্বাদশপতি বৃহস্পতি 10 নম্বর ভাবে যদি এসে বসে, আর 10 নম্বর ভাব যদি চর রাশি হয়, তাহলে দর্শক বন্ধু নিশ্চিত থাকুন বিবাহ বিচ্ছেদও হবে না, আবার একসঙ্গে থাকাও হবে না। হাজার চাইলে মিটমাটও হবে না, যা মিটমাট করে আবার সব এক জায়গায় বসে, বিবাহ বিচ্ছেদও হবে না, একসঙ্গে থাকাও হবে না, আবার মিটমাটও হবে না। কীরকম স্থিতি? সপ্তমপতি শুক্র, দ্বাদশপতি বৃহস্পতি যদি 10 নম্বর ঘরে এসে বসে, আর 10 নম্বর ঘর যদি চর রাশি হয়, তাহলে এই পরিস্থিতি নির্মাণ হয়ে যাবে দর্শক বন্ধু, যে আপনি হাজার চাইলেও ডিভোর্স হবে না, একসঙ্গেও থাকা হবে না, আবার মিটমাটও হবে না। আর একটা পয়েন্টস, দশম ভাবের অধিপতি শনি, দশম ভাবের অধিপতি শনি আর তৃতীয় ভাবের অধিপতি বুধ যদি একত্রে লগ্নভাবে থাকে, দশম ভাবের অধিপতি শনি, তৃতীয় ভাবের অধিপতি বুধ একত্রে যদি লগ্নভাবে থাকে, আর লগ্নভাব যদি চর রাশি হয়, তাহলে দর্শক বন্ধু না তো হবে ডিভোর্স, আর না তো হবে একসঙ্গে থাকা। এই যে বিষম পরিস্থিতি, এটা মানুষের জীবনে ভোগ করতে হয়। এইরকম গ্রহ সন্নিবেশ হলে, যদি কোনো দর্শক বন্ধুর জীবনে এই রকম অবস্থা হয়ে রয়েছে, তাহলে তার উপযুক্ত গ্রহ প্রতিকার করা উচিত। আমি তাদেরকে বিশেষ করে অনুরোধ করব, আপনারা গ্রহ প্রতিকারের সাথে সাথে ধ্যানযোগ অবশ্যই করবেন। কারণ এই সমস্ত কেন এলো, এই ধরনের গ্রহ কম্বিনেশন কেন হলো? এ আপনার পূর্বজন্মের কর্ম, পূর্বজন্মের অশুভ কর্মের জন্যই এই স্থিতি, পূর্বজন্মের অশুভত্ব কর্মের জন্য এই স্থিতি। তাই সেই কর্মকে অ্যাড্রেস করার জন্য আপনার ধ্যানযোগ করা অতি অবশ্য কর্তব্য হবে। তার সাথে সাথে জ্যোতিষ ব্যক্তিত্ব যিনি যে যা গ্রহ প্রতিকার বলবেন, সেটিকেও আপনি চেষ্টা করবেন গ্রহণ করতে। এই দুয়ের সংমিশ্রণে এই ভাব অনেকটাই আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। কাল নিয়ে আরও ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এই বিবাহকে কেন্দ্র করে। তো সবাই ভালো থাকুন আর সকলকে ভালো রাখুন। নমস্কার। যে কোনো প্রশ্নের জবাব পেতে যোগাযোগ করুন 9830564500 এই নম্বরে।